বিসমিল্লাহির রহমানির রহিম। একজন রোগী অসুস্থ হবে, সুস্থ হওয়ার জন্য একজন ভালো চিকিৎসকের শরণাপন্ন হবে, এটাই স্বাভাবিক। তাই রোগীর রোগ বর্ণনা ডাক্তার কতটুকু শুনল এবং তার ব্যবস্থাপত্রে কি কি প্রেসক্রাইব করলো বা ঔষধ দিল, এই বিষয় নিয়ে একটি আলোচনা করার জন্য। প্রিয় দেশবাসী, ভাই বোন, আসসালামু আলাইকুম। শিরোনামের বিষয়টি শুনলেন। আমি বাস্তবমুখী দু একটি কথা বলার জন্য হাজির হয়েছি আপনাদের সামনে। কথাগুলো হলো, একজন রোগী অসুস্থ হয়ে ডাক্তারের কাছে আসবে, হয়তো আশেপাশে লোকজনের কাছ থেকে শুনবে যে ভালো ডাক্তার কে আছে। XYZ একজন ডাক্তারের নাম বলল, যে অমুক ডাক্তারের কাছে যান, গেলে আপনি সুস্থ হবেন। রোগী আসলো, আসার সাথে সাথে ডাক্তার কি তার রোগের বর্ণনাগুলো শুনলো, না শুনেই তাকে প্রেসক্রিপশন করে দিল যে আপনি ওষুধগুলো খান, সুস্থ হয়ে যাবেন? না, তাকে অনেকগুলো গাদায় গাদায় টেস্ট দিয়ে দিল যে আপনি টেস্টগুলো অমুক ডায়াগনস্টিক সেন্টার থেকে করেন, করিয়ে আমাকে দেখিয়ে নিয়ে যাবেন। এই বিষয়টি নিয়ে দুইটা আলোচনা করব। বিষয়টি হলো, দেখা যায় বর্তমান বিশেষ করে বহির্বিশ্বে আমি তেমন দুই একটি রাষ্ট্র ছাড়া কোথাও যাইনি। বাংলাদেশের প্রেক্ষাপটে অধিকাংশ জায়গায় দেখা যাচ্ছে ডাক্তার তেমন গুরুত্ব দিয়ে রোগীর কথাগুলো হয়তো শুনেন না। তারা তাদের পেশাটাকে ওইভাবে গুরুত্ব সহকারে নেন না যেভাবে তারা টাকাটা গুরুত্ব সহকারে নেওয়াটা শিখেন। কিন্তু একজন রোগী আসবে, আসার পরে তার রোগের বর্ণনাগুলো শুনবে ডাক্তার। এরপরেই তো ডাক্তার যদি সে বুঝতে পারে যে না, এর জ্বর হয়েছে বা পেটে ব্যথা হয়েছে বা অন্য যে কোনো সমস্যা হয়েছে, এটা সিম্পল বিষয়, আমি ঔষধ লিখে দিলেই এ রোগটা ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে। যদি ডাক্তার সেটা মনেই করে, তাই তো গাদায় গাদায় টেস্ট আরও রোগীকে দিতে হয় না। হ্যাঁ, এক্ষেত্রে কিছু দায়িত্ব থাকে ডাক্তারের। যেমন যদি কোনো প্রাইভেট ক্লিনিক বা হসপিটালে ডাক্তার চেম্বার করে, সেক্ষেত্রে কিছু বাধ্যবাধকতা থাকতেও পারে যে এত টাকার টেস্ট আপনাকে দিতে হবে। এটাও একটা ডাক্তারদের নীতি নৈতিকতার বিষয়, যে আসলে একটা গরিব রুগী আসলো, অসহায় রুগী আসলো, তার রোগটা আমি ধরে ফেলছি, শতভাগ ধরে ফেলছি, তাকে তো আমি হাজার হাজার টাকার টেস্ট দিব না। হয়তো দুই একটি বা 2-4-500 টাকার টেস্ট দিয়ে তাকে প্রেসক্রিপশন করে ছেড়ে দিতে পারি। এক্ষেত্রে প্রায় বাংলাদেশের প্রতিটি ডায়াগনস্টিক হাসপাতালে দেখা যায় যে ডাক্তার প্রয়োজনের তুলনায় অপ্রয়োজনীয় টেস্ট অনেক বেশি দেয়। সেক্ষেত্রে আপনার ঔষধ কিনবে কিভাবে? টেস্টে যে টাকা চলে যায়, সেক্ষেত্রে রোগীরা ঠিকমতো ঔষধগুলো কিনে খাওয়া সম্ভব হয় না। দ্বিতীয়ত, ডাক্তার যখন আসে এবং যখন রোগীর বর্ণনাগুলো শুনে, দেখা যায় অনেক সময় রোগীর বর্ণনা দিতে না দিতেই ডাক্তারের প্রেসক্রিপশন প্লাস টেস্টগুলো করা শেষ হয়ে যায়। এর পরের সিরিয়ালে যে থাকে, সিরিয়াল 1 থেকে হয়তো কোনো কোনো জায়গায় 30-40-50ও ছাড়িয়ে যায়। পরবর্তী সিরিয়ালে যে থাকে তাকে ডাকা হয়। অনুরূপভাবে রোগীর বর্ণনাগুলো পুরোপুরিভাবে না শুনেই তাদের প্রেসক্রিপশন করা হয়ে যায়, টেস্টগুলো লেখা হয়ে যায়। আমার বক্তব্য হচ্ছে যে, প্রিয় ডাক্তার ভাইয়েরা, স্যারেরা, যে আপনাদের তো একটা নৈতিক দায়িত্ব আছে। আপনার আজকে জীবন, যৌবন, সুখ, শান্তি, শরীর সব কিছুই সুস্থ আছে, কিন্তু আপনিও তো কোনো না কোনো সময় বৃদ্ধ হতে পারেন, অসুস্থ হতে পারেন, আপনাকেও তো কোনো না কোনো ডাক্তারের কাছে যেতে হবে। সেক্ষেত্রে আপনার পেশাটাকে একটু দায়িত্ব
ও গুরুত্ব সহকারে দেখুন। বহির্বিশ্বে মানুষ চিকিৎসা সেবা নেওয়ার জন্য কেন যাবে? যাওয়ার তো প্রশ্নই জাগে না। যে চিকিৎসা সেবাটা বাংলাদেশে হবে না, যে অপারেশনগুলো বাংলাদেশে হবে না, হয়তো সেগুলোর জন্য বাইরে যাক, কারণ ওই ট্রিটমেন্ট ব্যবস্থা বাংলাদেশে নেই। যে ব্যবস্থাটা বাংলাদেশে আছে সেটার জন্য তোর বাইরে যাওয়ার প্রশ্নই জাগে না। বিভিন্ন পত্রপত্রিকায় বা লোক মারফতে শোনা যাচ্ছে যে বাংলাদেশ থেকে বলে এক রোগ হয়েছে, বিশেষ করে ক্যান্সারের রোগটাই বেশি শোনা যায়। বাংলাদেশে বলা যে ক্যান্সার হয়েছে, অথচ পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে গিয়ে যখন আপনার পরীক্ষা নিরীক্ষা করা হয় তখন তারা বলে ক্যান্সার হয়নি আপনাদের। তাদের ট্রিটমেন্ট দিয়ে দেয়, ঔষধ সেবন করে, হয়তো অধিকাংশ রোগী তারা সুস্থ হয়ে যায়। কিন্তু আপনারা কি আসলে গুরুত্বকারী রোগীর বর্ণনাগুলো শোনেন না? বা টেস্টগুলো কি দেয়, কি রিপোর্ট আসে, রিপোর্টের মান সঠিক কিনা? যদি আপনার কাছে কোনো রিপোর্টের মান প্রশ্নবিদ্ধ মনে হয়, আপনি কেন এই ডায়াগনস্টিক সেন্টারকে তলব করেন না যে আপনার যে টেস্টের যে কিটসগুলো আছে এইগুলো আপনি পরিবর্তন করুন, বা আপনার টেস্ট নিয়ে সমস্যা আছে, সন্দেহ আছে? এখন বাস্তবমুখী আমি আরেকটা কথা বলি আপনাদের সামনে। প্রায় 1 বছর পূর্বে আমার রোগ হয়েছিল, সেটা হচ্ছে রোগটা পরে শুনেছি হারপিস জোস্টার। যে রোগটার নাম হারপিস জোস্টার, মানে এত যন্ত্রণা, যে যন্ত্রণায় ছটফট করতে হয়। প্রথম 2-1 দিন আমি নিজে দেখেছি যে কমে কিনা। আমি কিন্তু কোনো পেইন কিলার খাইনি। ব্যথার ওষুধ খেলে ব্যথা কমবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু আপনার রোগটা তো নির্ণয় করতে হয় যে ব্যথাটা কেন হয়। আমি 2-1টি হসপিটালের নাম এখন উল্লেখ করতে চাচ্ছি, জাস্ট ডাক্তারের নামগুলো বলবো না। প্রথমে গেলাম আমি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে, মেডিসিন বিশেষজ্ঞ দেখাইলাম। দেখানোর পরে সে কোনো রকম কি হয়েছে শুনলো যে দেখলো না, ঔষধ দিল। ব্যথার ওষুধ তো আছে, সাথে গ্যাসের ট্যাবলেট, ক্যালসিয়াম, এগুলো। একদিন না, প্রথম দিন ওষুধ খাইনি, কিন্তু আমার ওই প্রেসক্রিপশন করাটা পছন্দ হয়নি। যে আসলে তো সে আমার রোগটা ধরতে পারেনি। আমার সমস্যাটা এটা, সমস্যাটা ছিল বুকের বাম পাশ থেকে, বুকের ভিতরে না, জাস্ট বুকের উপরে। বুকের উপর সাইডে আপনার বিচি, আপনার বিচিগুলা মনে হয় যে আপনার পাকপে বা রস বিচি, বুকের উপরে, বগলের নিচে, প্লাস ওই সোজা ঠিক পিছনে, বুক সোজা পিছনে, এই 3টে জায়গায় বিচি অল্প পরিমাণে হালকা হালকা উঠছে। যেভাবে পক্স হয়, মানে অল্প একটু, হয়তো 5-7টা বিচি এইভাবে দেখা দেয়। কিন্তু আমি প্রথম দিন যখন খুলনা মেডিকেল কলেজে গেলাম, আমার সেই চিকিৎসা ব্যবস্থাটা ভালো মনে হলো না। ব্যবস্থা বলতে আপনার প্রেসক্রিপশন করাটা। দ্বিতীয় দিন আমি গেলাম খুলনা আবু নসের হাসপাতালে। সেখানেও সে লম্বা সিরিয়াল দিয়ে ডাক্তার দেখালাম। দেখানোর পরে কিছু টেস্ট দিল, টেস্টগুলো করানোর পরে সে ডাক্তার হুবহু কিছু ব্যথার ওষুধ, কিছু গ্যাসের ওষুধ, কিছু ভিটামিন। তখনও আমি ওইটাকে আমি কি বলে ওই প্রেসক্রিপশনটাকে আমি গ্রহণ করতে পারিনি। একদিনের ওষুধ নিয়েছিলাম, দেখলাম যে কোনো পরিবর্তন নেই। তৃতীয় দিন আমি খুলনা মেডিকেল কলেজে আবার গেলাম। যাওয়ার পরে চিন্তা করলাম যে এবারে আমি বক্ষব্যাধি বা আপনার কার্ডিওলজি দেখাই। দেখানোর পর তারা সিমটম শুনে বললো যে না, আপনার এই ধরনের কোনো সমস্যা নেই, তা আপনি ঔষধ খান। তারা কিন্তু দেখেনি কেউ। চতুর্থ দিন মানে ওষুধ খাইলাম, আমি একদিন খাইলাম, কিন্তু কোনো পরিবর্তন মনে হলো না। চতুর্থ দিন আমি আপনার সকালবেলা ঘুম থেকে উঠে ইউটিউবে সার্চ দিলাম, যে এই রোগের সিমটমটা লিখে ইউটিউবে সার্চ দিলাম। সেখানে দেখা গেল যে ক্যান্সারের বিভিন্ন ব্যথা এই ধরনের হতে পারে।
তখন মনটা একটু খারাপ হলো। মনটা খারাপ হওয়ার পরে আমি চিন্তা করলাম যে ক্যান্সার বিশেষজ্ঞ খুলনা দেখি কেউ আছে কি না। খুলনা পরমাণু কেন্দ্র আছে। আমি আমার সহধর্মিণীকে নিয়ে সেখানে চতুর্থ দিনের মতো সেই ডাক্তারের কাছে গেলাম, চতুর্থবারের মতো। অথচ আগে 3 জন ডাক্তার আমি দেখিয়েছি, একজন ডাক্তারকেও দিয়ে আমার সেভাবে কোনো ভালো প্রেসক্রিপশন পাইনি। চতুর্থ দিন যখন আমি গেলাম ক্যান্সার বিশেষজ্ঞ পরমাণু কেন্দ্র খুলনাতে, তখন ডাক্তার সাহেব আমাকে শার্ট খুললো যে আপনি শার্টটা খুলেন। শার্টটা খুলে ওনার শার্ট খোলার আগেই প্রথমে বলল যে আপনি এই সিমটম নিয়ে এখানে আসছেন কেন। তখন আমি বললাম স্যার আসলে অনেক জায়গায় তো গিয়েছি, সেভাবে গুরুত্ব দিয়ে আসলে কেউ দেখেনি, তাই চিন্তা করলাম ইউটিউবে সার্চ দিলাম। সেখানে মনে হলো যে আমার এইটা সমস্যাটা হতে পারে, তা আপনি দেখবেন কি একটু। তখন স্যার একটা লাইট আনলো, লাইট এনে আমার শার্ট বললো শার্টটা খুললেন। শার্ট খুললাম। শার্ট খোলার পরে স্যার বললো আপনার এটা তো হারপিস জোস্টার হয়েছে, এটা একটা ভাইরাস। তখন আমি চিন্তা করলাম স্যার যখন একটা রোগের নামই ধরে ফেললো, সেক্ষেত্রে আশা এবং বিশ্বাস ছিল যে ইনশাল্লাহ আমি এখান থেকে সুস্থ হব। কিছু ঔষধ দিল, ভাইরাস নাশক, কিছু অয়েনমেন্ট বা ক্রিম দিল, নো পেইন কিলার, আর ভিটামিন দিল। আমি ভিডিওর শেষ অংশে ওষুধগুলোর নাম আপনাদের সামনে বলে দেবো। ঔষধ 1 সপ্তাহ ঔষধ নিলাম আমি, বেশ দামি ঔষধ। শেষ পর্যায়ে ওই যে পরমাণু কেন্দ্র থেকে যে ডাক্তার বলল আমাকে যে আপনার রোগটা হারপিস জোস্টার হয়েছে, তখন আমি খুলনা শহরের ভিতরে আসলে রোগটা হারপিস জোস্টার কি না ওইটাকে কনফার্ম হওয়ার জন্য আমি খুলনাতে আর প্রাইভেট হাসপাতালে তার পরের দিন 5ম দিনের দিন দেখিয়েছি। তখন স্যার বললো যে না আপনার এটা হারপিস জোস্টারই হয়েছে, আপনি যে ওষুধগুলো দিয়েছে এগুলো ঠিকমতো খান, আপনি সুস্থ হয়ে যাবেন। তবে সুস্থ হতে আপনাকে কমপক্ষে 1 বছর সময় লাগবে। আর তারপর থেকে আমি নিয়মিত ওষুধগুলো খাইলাম। কিন্তু আমি বুঝাতে পারবো না আপনাদের এই যে কি যন্ত্রণা, এই যে কি মৃত্যু যন্ত্রণা ছিল। রাতে তো ঘুম হয়নি, বিছানায় গা পর্যন্ত দেয়া যায়নি যন্ত্রণায়। গায়ে আমার বেশ পশম, সেহেতু যন্ত্রণায় পশম কেটে ফেললাম। যে পশম কেটে ওখানে ক্রিমটা লাগাতে সহজ হয়, তাই দেখি যে আরও কষ্ট। যখন পশমটা একটু বড় হচ্ছিল তখন গায়ে শার্ট বা গেঞ্জি কিছুই রাখা যায়নি। যাই হোক, এরপরে পর্যায়ক্রমে আমি প্রায় 3 মাস রেস্টে ছিলাম। 3 মাস রেস্টে থাকার পরে আমি ক্রমান্বয়ে সুস্থ হতে থাকলাম এবং স্বাভাবিক জীবনে প্রায় ফিরে আসলাম। এখন ইনশাল্লাহ পুরোপুরি সুস্থ। তবে মাঝে মাঝে মনে হয় যে এখনও কিছু কিছু ব্যথা আছে। তবে ব্যথাটা কিন্তু কখনো বুকের ভিতরে না। এখানে আমার বড় একটা সাহস ছিল যে ব্যথাটা বুকের ভিতরে নাই, ব্যথাটা বুকের উপরে, চামড়ার নিচ থেকে। যাই হোক প্রিয় দর্শক, আমি কথাটা শেয়ার করলাম এ কারণে, ডাক্তারদের অবহেলা, অনীহা, এটার উপরে এই প্রেক্ষিতে কথাটা আসলো, তাই বলে ফেললাম আপনাদের সামনে। আসলে বলার ইচ্ছা আমার এটা ছিল না। যাই হোক, তারপরে আমি বলতে চাচ্ছি যে যদি প্রথম দিন ডাক্তার গুরুত্ব সহকারে আমার রোগটা দেখতো, শুনতো, যদি সে নাও বুঝতো, আরেকজন ডাক্তারের কাছে সাজান শোষণ করতে পারতো যে আপনার এই রোগটা আমি ধরতে পারি না, প্লিজ আপনি অন্য কারো পরামর্শ নেন। অথচ প্রথম থেকে তৃতীয় চতুর্থ দিন পর্যন্ত আমি হন্য হয়ে ঘুরেছি যে কোন ডাক্তারের কাছে আমি যাব, কোন ডাক্তারকে দেখালে আমি সুস্থ হব। কিন্তু প্রিয় ডাক্তার ভাইয়েরা, আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ যে একটা গরিব, অসহায়, দুস্থ রোগী আপনাদের কাছে যাক না বড় লোকই, কিন্তু রোগ যন্ত্রণা যে কতটুকু ভয়ানক, যদি আপনি রোগে না ভুগেন আপনি হয়তো বুঝবেন না। আপনি একটু রোগীর স্থানে গিয়ে নিজেকে বিচার করুন, বিশ্লেষণ করুন যে আসলে একজন রোগী কতটা অসহায় হলে আপনার সামনে আসে, আপনার দ্বারস্থ হয়। তো প্লিজ
আপনি আপনার নৈতিক দায়িত্ব থেকে আপনি রুগী দেখেন, বাঁচানোর মালিক তো আল্লাহ, কিন্তু আপনার তো একটা চেষ্টা থাকবে। সে আপনার চেষ্টাটুকু আপনি একটু যথাযথভাবে দেখুন। আপনি মানুষের পাবেন, অগণিত ভালোবাসা পাবেন। একটা রোগ একজন মানুষের যদি সুস্থ হয়, এর থেকে মানব সেবা আর কিছু হতে পারে না। কারণ আপনার কাছ থেকে চিকিৎসা সেবা নিয়ে একটা রোগী সুস্থ হয়েছে, স্বাভাবিক জীবনে ফিরে এসেছে। তাই আমি বিনয়ের সাথে আবেদন করব যে আপনারা যথাযথ দায়িত্ব পালন করুন। যদি আপনারা সরকারি জব করে থাকুন, সরকারি যে সময়টা দেওয়া উচিত সে সময়টা সরকারি স্থানে দিন, দিয়ে আপনি বাড়তি সময়টা প্রাইভেট হাসপাতাল বা ক্লিনিকে দিন। প্রিয় দেশবাসী, ভাই বোনেরা, আজ এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।